২০০০ সালের দিকের কথা। ওই সময় আমেরিকাতে সবাই যেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য পাগল হয়ে গিয়েছিল, বিশেষ করে ইন্টারনেটের স্টকসগুলোতে। তো ওই সময় দেখা যেত হচ্ছে যে শুধুমাত্র ডোমেইন কেনা থেকে শুরু করে নামমাত্র কোম্পানিগুলোকে প্রচুর চড়া দামে কিনতো, যাতে হচ্ছে সবারই এই ধারণা ছিল যে ওই সময় ইন্টারনেটে না কেনা মানেই হচ্ছে, ইন্টারনেটের স্টকস না কেনা মানেই হচ্ছে বিশাল বড় লস করা। তো ওই সময় মানে প্রায় বলা যেতে পারে সব মেজর কর্পোরেশনস এগুলোতে ভালো ইনভেস্ট করতেছিল। কিন্তু বেশ কিছু প্রুডেন্ট ইনভেস্টর ছিল, তারা এই ফাঁদে পা দেয়নি। তার মধ্যে একজন ছিলেন ওয়ারেন বাফেট। তিনি শুধুমাত্র যা বুঝেন সেটার মধ্যে ইনভেস্ট করেছেন। সবাই এটা নিয়ে তার সাথে অনেক হাসাহাসি করলো যে বাফেট বুড়ো হয়ে গেছে, বাফেট মানে ডাজন্ট নো অ্যাবাউট টেক স্টকস, এবং এটা যে কী পরিমাণ প্রফিটেবল এটা আসলে সে ধারণা করতে পারতেছে না, এবং এটা নিয়ে প্রায়ই সে হাসির পাত্র হতো। তো যখন .com বাবল বার্স্ট হলো, এইটার ইফেক্টের পর রাতারাতি দেখা গেল হচ্ছে প্রচুর মানুষ পথে বসে গেল। কিন্তু বাফেট বা তার মতন যারা প্রুডেন্ট ইনভেস্টর ছিল, তারা তাদের যেই স্কিলে তারা হচ্ছে যে এক্সপার্ট, শুধুমাত্র সেই সকল জিনিসের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এই বিপদ থেকে বেঁচে গেল। সো আজকের যে টপিকটা, এই টপিকটা আমার জীবনের সাথে খুবই কানেক্টেড। কানেক্টেড ইন আ সেন্স যে আমি জানতাম, এবং তারপরও দেখা গেছে যে আমি এই ভুলটা করেছি এবং বারবার করি, এবং এইটা থেকে কিভাবে নিজেকে সরিয়ে রাখা যায় সেটার জন্য বারবার চেষ্টা করি। তো আজকের মেন্টাল মডেলের টপিকটা হবে হচ্ছে সার্কেল অফ কম্পিটেন্স নিয়ে। মানে মানুষ উম, যেটা জানে আর যেটা জানে না তার মধ্যে পার্থক্য করতে পারা, মানে আপনি কোনটা জানেন আর কোনটা জানেন না, সেটা নিয়ে আজকের ভিডিও। চলুন আজকের ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করি। ফার্স্টে আমরা এটা বুঝি যে সার্কেল অফ কম্পিটেন্স এটা কী। সার্কেল অফ কম্পিটেন্স বলতে সেটা বোঝায়, ধরে নেন আপনি যে সকল জিনিসে পারদর্শী, আপনি যে সকল জিনিস হয় বিভিন্ন সময় বিভিন্ন বই পড়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্র্যাকটিস করে, দীর্ঘ সময় জব করে হোক বা বিজনেস করে, প্রত্যেকটা মানুষের সাথে ইন্টারাকশন করে সারা জীবন ধরে যেই নলেজগুলোকে অর্জন করেছেন, সেটার একটা সমষ্টি হচ্ছে আপনার এই মানে একটা বৃত্ত। এই বৃত্তের মধ্যে যদি আপনার সকল এক্সপার্টিসকে একত্রিত করা হয় একটা সেটের মতো করে, তাহলে আমরা এটা বলতে পারি যে আপনার সব কম্পিটেন্সকে আমরা একটা সার্কেলের মধ্যে আবদ্ধ করলাম। এই কম্পিটেন্সের মধ্যে হতে পারে, যেমন ফর এক্সাম্পল, আমি ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন টুলস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের টুলসগুলোর সাথে খুব বেশি অভিজ্ঞ। কিন্তু আমাকে যদি বলা হয় হচ্ছে যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন টপিক নিয়ে প্রশ্ন করা হয়, তো আমি কিন্তু আসলে সেটা সম্পর্কে মানে উত্তর দিতে পারবো না। মানে সেটা আমার নলেজেরই বাইরে। আমি ওইটা নিয়ে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করিনি। কিন্তু দেখা যায় কি যে আমাদের মধ্যে একটা নির্দিষ্ট সময় পরে, যখন আমরা প্রচুর পরিমাণে, বিশেষ করে এটা কনফিডেন্ট পার্সনদের মধ্যেই বেশি আসে, যে তারা মানে এইটা পার্থক্য করতে পারে না যে ঠিক তারা কতটুকু বোঝে এবং কতটুকু বোঝে না। আহ, আপনারা যদি এরকম অনেক ক্ষেত্রেই হয় না যে আপনার কাছে কেউ একজন পরামর্শ চাইতে আসলো, আপনি জানেন যে এটা সম্পর্কে আপনার অনেক ধারণা নেই, তারপরও চেষ্টা করেন কিছু না কিছু একটা পরামর্শ দেওয়ার। এই টেন্ডেন্সিটা কম বেশি অনেকের মধ্যেই দেখা যায়। সো তখন কিন্তু আসলে বলতেও লজ্জা লাগে না যে আমি এটা পারি না। হ্যাঁ। সো এইটাই হচ্ছে আসলে একটা বড় রকমের ভুল। কিভাবে আমরা আমাদের লাইফের যে এক্সপার্টিসগুলোকে, আমরা যে এই সার্কেল অফ কম্পিটেন্স, এইটাকে আমরা যদি ডিফাইন করতে পারি, তাহলে কি হয় যে কোনো একটা প্রজেক্ট আসলো, কোনো একটা ইম্পর্ট্যান্ট মানে মজাদার বা ইন্টারেস্টিং কিছু একটা আসলো যেটাতে আসলে আপনার খুব ইচ্ছে করছে, তাহলে আপনি যেন বলতে পারেন যে না, এটা তো আমার এক্সপার্টিসের বাইরে। এই জিনিসটাই হচ্ছে জানাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্কিল। দেখুন, আপনি অনেক কিছু জানতে পারেন, কিন্তু এই জানার সীমানাটা কতটুকু? অনেক সময় দেখা যায় যে আমরা এটা নির্দিষ্টভাবে ডিফাইন করতে না পারার কারণে, এবং মনে হয় যে সমস্যা নেই, আমি স্মার্ট মানুষ, এটা আমি ফিগার আউট করে ফেলতে পারবো। এই জিনিসটার কারণে আমরা দেখা যায় অনেক মেজর কিছু ব্লান্ডার করে ফেলি। আর লাইফে ব্লান্ডার করলে এটার ইম্প্যাক্ট অনেক বড় হয়ে যায়, যত বয়স যাবে ততই ব্লান্ডারের রেডিয়াসটা বাড়বে। মানে ধরে নেন আপনি হচ্ছেন কম বয়সে কিছু অনেস্ট মিস্টেক থাকতেই পারে, কিছু ভুল করেছেন কোনো একটা জায়গার মধ্যে,
যতই ভুল করেন না কেন তখন সবাই কিন্তু একটা একটা বলা যেতে পারে সদয় দৃষ্টিতে এই জিনিসটাকে ইগনোর করে। কিন্তু যখন আপনার যত দিন যাবে যে আপনার সাথে যখন আরও মানুষ যুক্ত থাকবে, মানে আপনার রেসপন্সিবিলিটির আন্ডারে থাকবে, তখন দেখা যাবে যে সিঙ্গেল মিস্টেক ক্যান not only give you but the persons are responsible by you, like যে সকল পার্সনরা আপনার দ্বারা রেসপন্সিবল তাদের এফেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নিজেদেরকে কীভাবে এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। আমাদেরকে এটা জানতে হবে যে আমাদের সীমানাটা বা আমাদের বাউন্ডারিটা ঠিক কতটুকু। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে হয়তো বা আমি সহজভাবে বোঝাতে পারবো। ধরে নেন মিরপুরের একটা গলিতে চায়ের দোকান। সেখানে একটা চায়ের দোকানদার, উনি হচ্ছে প্রায় 20 বছর ধরে একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় সে দোকান দিয়ে বসেছে। সে বলা যেতে পারে প্রায়ই হচ্ছে যে মানে অনেক উত্থান পতন দেখেছে, অনেক রাজনৈতিক নেতা নেতাকর্মীদের আবির্ভাব, তারপর হচ্ছে যে তারাও দেখা গেছে যে এত সময় থাকেনি উনি যতক্ষণ পর্যন্ত আছে। একটা সমস্যা দেখা যায় যে মানে আমরা একটা দীর্ঘ সময় ওই জায়গার মধ্যে থাকলে আমরা এটা বুঝতে পারি যে ওই সময় সকালের দিকে কারা কারা আসবে, কোন ধরনের লোকেরা আসবে। যেমন রিক্সাওয়ালারা সকালবেলা বের হয়, তো ওরা 1 কাপ চা খেতে পারে এই টাইমে। তো তারা কী ধরনের চা খাওয়া পছন্দ করে, তারা হয়তো বা অতিরিক্ত চিনি খাওয়া পছন্দ করে। যখন হচ্ছে যে দুপুরের দিকে বা দুপুরের দিকে এক ধরনের লোকেরা আসে যারা হচ্ছে যে অফিস ওয়ার্কার, তারা কিন্তু হচ্ছে যে আবার একটু চিনি কম খায়। আবার কেউ হচ্ছে যে রং চা বেশি খায়, কেউ হচ্ছে যে একটু দেখা যায় যে শীতের দিনে মালাই চা পছন্দ করে। এই যে ডিফারেন্ট টাইমে, ডিফারেন্ট ওয়েদারে, ডিফারেন্ট কাস্টমার সেগমেন্টের ডিফারেন্ট নিডস, এই যে উনি এটা বুঝতে পারলো ওই রাস্তার মধ্যে দীর্ঘ সময় থেকে, সেটা একটা এমবিএ গ্রাজুয়েটকে যদি জিজ্ঞাসা করা হয় সে কিন্তু এটা থিওরি পড়ে এটা বুঝবে না। সে যদি গিয়ে বলে যে ওই দোকানদারকে বলে যে আমি তো এমবিএ গ্রাজুয়েট, আমি হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছি, আপনি একটা কাজ করেন, ইনস্টাগ্রামে হচ্ছে যে বুস্টিং করেন বা ফেসবুকে বুস্টিং করেন, আর হচ্ছে যে একটা ফ্র্যাঞ্চাইজ মডেল দাঁড় করান, তাহলে আপনার হয়তো অনেক ইনকাম আসবে। তাহলে এখানে বুঝতে হবে যে সে আসলে বা চায়ের দোকানদারে যে জিনিসটা জানে সেই জিনিসটা এমবিএর গ্র্যাজুয়েটটা জানে না। ফর এক্সাম্পল, রিক্সাওয়ালাদের কাছে হচ্ছে যে এক্সট্রা বলা যেতে পারে, রিক্সাওয়ালারা তো ইনস্টাগ্রামই চালায় না, তো সেই ক্ষেত্রে সেখানে মানে বুস্টিং করা বা হচ্ছে যে এইখানে হচ্ছে যে করা, ওই যে যেটা বলছিলাম আর কি, যে ফ্র্যাঞ্চাইজ মডেল প্রত্যেকটা গলিতে গলিতে তো চায়ের দোকান 3 থেকে 4টা আছে, তো এখানে তো ফ্র্যাঞ্চাইজ মডেল চলবে না। তো সব জায়গায় তো সব কিছু খাটবে না। এই জিনিসটাই হচ্ছে যে মানে পার্থক্য সার্কেল অফ কম্পিটেন্সের মধ্যে। মানে চায়ের দোকানদার জানে যে আমার এইটাই হচ্ছে আমার গণ্ডি, এর বাইরে আমি যেতে পারবো না। সো ও কিন্তু এরকম মেজর ব্লান্ডার করবে না। কিন্তু যখন একটা এমবিএ গ্রাজুয়েট, ও মনে করবে যে আমি তো বেশ কিছু মানে ওয়ার্ল্ড ক্লাস থিওরি পড়েছি, আমি মোটামুটি জানি, আই থিঙ্ক আই ক্যান ফিগার আউট হাউ আ বিজনেস ওয়ার্ক, সো লেটস গিভ ইট আ শট। এই চিন্তাটা করার কারণে দেখা যাবে যে ও ব্লান্ডার করার চান্স বেশি, এবং এই ব্লান্ডারের কারণে বিজনেস ফল করার সম্ভাবনাটা আরও বেশি। আরেকটা উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। আপনাদের বাংলাদেশের 2010-11 সালের কথা হয়তো বা মনে থাকতে পারে। ওই সময় স্টক মার্কেটে বা শেয়ার বাজারে একটা ব্যাপক ধস হয়েছিল। ধস বলা যায় না, এটা একটা বলা যেত পরিকল্পিত একটা ধস নামানো হয়েছিল। যখন বুম সাইকেল চলে, বুম অ্যান্ড বাস্ট বলে, শেয়ার বাজারে একটা সময় পিক করে, এক সময় বাস্ট করে, এটা হচ্ছে একটা কাইন্ড অফ সাইক্লিক্যাল প্যাটার্ন। তো এখন আপনি শেয়ার বাজার সম্পর্কে জানেন না, ওই সময় কিন্তু দেখা যাচ্ছে ন্যাশনাল লেভেলে যে মানে কাজের বুয়া থেকে শুরু করে দারোয়ানরা পর্যন্ত হিসেবে হচ্ছে যে শেয়ার কিনছিল। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো হচ্ছে যে এই কোম্পানি সম্পর্কে আপনি জানেন, এই কোম্পানি কী সেল করে, ওদেরকে আসলে লাভ হচ্ছে কি না, এই কোম্পানি কীভাবে টাকাটা ইনকাম করে, ওদের কতটুকু টাকা হচ্ছে যে ব্যাংকের মধ্যে লোন আছে, এই জিনিসটা কিন্তু আসলে সে বলতে পারতো না। ইনফ্যাক্ট সিম্পল পি রেশিও সে বলতে পারতো না যে আসলে সে কত বছরে এই টাকাটা রিকভার করতে পারবে। তাদের মনে হচ্ছিল যে মানে শেয়ারের দাম বাড়ছে, সো আমিও হচ্ছে যে এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিই, না হলে আসলে আমি অনেক বড় একটা জিনিস মিস করব। তো এখন যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে এখানে আপনি যদি একটা সাউন্ড ইনভেস্টর হতেন, আর হচ্ছে যে একটা যে কোনো বলা যেতে পারে হচ্ছে টম ডিক অ্যান্ড হ্যারি এসে ইনভেস্ট করলো, দুজনের ইনভেস্টমেন্ট প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট হবে। আপনি হচ্ছে ওই জিনিসগুলো বুঝতে পারা উচিত যদি আপনার সার্কেল অফ কম্পিটেন্সের মধ্যে স্টক মার্কেট ইনভেস্টিংয়ের মানে হচ্ছে যে এক্সপার্টিসটা থাকে।
আপনি জানবেন যে এই সময় আমার ইনভেস্ট করাটা উচিত না। অ্যাটলিস্ট হচ্ছে যে আপনাকে বেশ কিছু ইন্ডিকেটর না করবে যে এইদিকে ইনভেস্ট করতে। তো এই জিনিসগুলো হচ্ছে যে সার্কেল অফ কম্পিটেন্স আমাদেরকে শেখায়। কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি হচ্ছে যে আমি একজন ডক্টর, আমি আমি তো খুবই স্মার্ট মানুষ, আমি খুব ইন্টেলিজেন্ট মানুষ, খুবই হার্ড ওয়ার্কিং, আমি হচ্ছে যে ফিগার আউট করে ফেলতে পারবো, এটা এমন কি। ইনফ্যাক্ট এরকম একটা হচ্ছে যে মানে এরকম একটা টপিকও আছে যে আইজাক নিউটনের কথা আমরা সবাই জানি, যারা হচ্ছে ওয়ার্ল্ড রিনাউন্ড সায়েন্টিস্ট ছিলেন ওই সময়কার সময়ে। ইনফ্যাক্ট ওনার অনেক কিছুই আমরা এখনও হচ্ছে যে বলা যেতে পারে বিস্মিত হয়ে যে উনি কম বয়সে এত কিছু করেছেন। উনিও স্টক মার্কেটে খুব ভালো কিছু করতে পারেননি। সো একটা ওয়ার্ল্ড ক্লাস রিনাউন্ড মানে হচ্ছে যে সায়েন্টিস্ট কুডন্ট ফিগার আউট হাউ স্টক মার্কেট ওয়ার্ক। সো এটা চিন্তা করতে পারা যে আমি বুদ্ধিমান, আমি এটা মানে এইটাকে ফিগার আউট করে ফেলতে পারবো। হ্যাঁ, আপনি ফিগার আউট করতে পারবেন, কিন্তু আপনাকে এটার মধ্যে সময় দিতে হবে, এটার মধ্যে আপনাকে এক্সপার্টিস গ্রো করতে হবে। আপনি যদি হঠাৎ করে এসে বলেন যে আমি ইনভেস্ট করব এবং হচ্ছে যে মানে এই ইনভেস্ট করার পরে এই জিনিসটা ফেল করে, তাহলে এটা আসলে আপনার সার্কেল অফ কম্পিটেন্সকে না বোঝার কারণেই হচ্ছে। সো আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে সার্কেল অফ কম্পিটেন্স আমাদেরকে হেল্প করে আমাদের বাউন্ডারিগুলোকে ডিফাইন করার জন্য। সো আরেকটা রিলেভেন্ট হচ্ছে যে থিওরি আছে, ডানিং ক্রোগার ইফেক্ট বলে এটাকে। 1999 সালের দিকে দুইজন ডানিং ক্রোগার নামের দুইজন হচ্ছে যে একটা থিওরি বের করেন যে এইটা বলার জন্য যে কিভাবে একটা মানে এক্সপার্টরা অনেক সময় এটা মিস করেন যে এক্সপার্টরা অনেক সময় জানেনই না যে তারা আসলে এই জিনিসটা জানেন না। সো মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমি একটুভাবে রিফ্রেম করি, এক্সপার্ট না, ব্যাপারটা হচ্ছে যে সিম্পল বা বিগিনাররা জানেন না যে তারা আসলে কোন জায়গার মধ্যে জিনিসটা জানেন না। তারা অনেক সময় হয়তো বা এই জিনিসটাকে কী করেন যে ওভার কনফিডেন্স আকারে নিয়ে নেন। এবং এক্সপার্টরা যখন অনেক এক্সপার্ট হন একটা জিনিসের মধ্যে, তখন তাদের মধ্যে একটা হাম্বলনেস আসতে থাকে যে তারা অলওয়েজ কোয়েশ্চেন করতে থাকেন যে আমি মনে হয় এনাফ জানি না। সো আমি আবার রিক্যাপ করি, ডানিং ক্রুগার ইফেক্ট হচ্ছে যে যখন একটু বিগিনাররা যখন হালকা কিছু নলেজ পায়, যেমন মানে এটাকে একটা লাইনে যদি বলতে হয় যে অধিক অল্পবিদ্যা ভয়ঙ্করী, এই লাইনটা দিয়েই বোঝানো যাবে যে আপনার কাছে নলেজ কম, আপনি হালকা হালকা শিখেছেন, আপনার মনে হচ্ছে আপনি অনেক কিছু পারেন, কিন্তু যতই দিন যাবে তখন আপনার মনে হবে যে না আমি এনাফ জানি না। এটাই হচ্ছে ডানিং ক্রুগার ইফেক্ট আমাদেরকে শেখায়। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমি সারা জীবন একটা গণ্ডির মধ্যে বা একটা বাউন্ডারির মধ্যেই থাকবো? মানে কখন আমার সার্কেল বড় হবে, কীভাবে বড় করব? উত্তরটা হচ্ছে যে ঠিক এতদিনভাবে যেভাবে আপনি আপনার এক্সপার্টিসগুলো গ্রো করেছেন, মানে এইটা জানা যে আমি নতুন একটা সেক্টরে যাওয়ার আগে যে এই ব্যাপারে আমি জানি না, ইটস ফাইন। এটা না জানাটা খুব অস্বাভাবিক না, দুনিয়ার অনেক মানুষই জানে না। কিন্তু এখন যেহেতু আপনি ডিফাইন করেছেন যে আপনি জানেন না, তাহলে হচ্ছে এখন এটা হচ্ছে আপনার জন্য নতুন প্রবলেম, কিভাবে আপনি আপনার সার্কেল অফ কম্পিটেন্স গ্রো করতে পারেন ওই দিকে। আপনাকে যদি বলা হয় যে আমি হচ্ছে ফর এক্সাম্পল মোবাইল ইউজ করতে পারি না, যখন মানে প্রথম দিকে একেবারে যখন মোবাইল প্রথম আবির্ভাব হলো, তখন স্মার্টফোন অনেকের কাছেই মনে হতে পারে যে যখন বিশেষ করে বৃদ্ধ মানুষদের কাছে ইউজ করাটা অনেক কষ্টকর মনে হতে পারে। কিন্তু একটা সার্টেন টাইম ইউজ করার পরে কিন্তু এই প্রবলেমটা আর থাকে না। প্রত্যেকেই কিন্তু এই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারে তার মতো করে। ঠিক, তার মানে কি তার মধ্যে একটা এক্সপার্টিস গ্রো করে কীভাবে জিনিসটাকে ইউজ করতে হয়। এটা একটা গেল ছোটো এক্সাম্পল। আপনি যখন বই পড়া শুরু করেন, প্রথম দিকে যখন মানে বাচ্চারা বই পড়ে, তখন দেখা যায় যে তাদের একটা বা দুটো শব্দ রিড করতে মানে রিডিং করতে হচ্ছে যে ভালো সময় দিতে হতো। কিন্তু এখন আমি যদি আপনাকে একটা বই দেই, বলি যে আপনি এটা প্রথম 2 থেকে 3টা পৃষ্ঠা রিড করেন আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজে, তখন কিন্তু আপনার জন্য এত সময় লাগবে না। এটার মানে হচ্ছে যে আপনি দীর্ঘ সময় এটার পেছনে পরিশ্রম করে এইটার ব্যাপারে একটা এক্সপার্টিস আপনার ব্রেনের মধ্যে ইনক্লুড করেছেন। সো এটাই হচ্ছে যে মানে বলা যেতে পারে একটা রিগারাস প্রসেস এবং রাইট প্রসেস টু ইনক্রিজ ইউর সার্কেল অফ কম্পিটেন্স। 3টা কাজ হচ্ছে যে আপনি করলে আশা করা যায় যে মোটামুটি আপনি হচ্ছে সার্কেল এক্সপান্ড করতে পারেন। 1 নাম্বার, আপনি হচ্ছে আগে ডিফাইন করেন যে আসলে আপনি কতটুকু জানেন ভার্সাস কতটুকু জানেন না। আজকে একটা খাতা কলম নেন, নিয়ে দেখেন যে বলেন যে আমি হচ্ছে স্টক মার্কেট নিয়ে এতটুকু জানি, এর বেশি আমি জানি না। তার মানে স্টক মার্কেটে আমি যাব না, আমি যতক্ষণ পর্যন্ত শিওর হব না ততক্ষণ পর্যন্ত আমি যাব না।
এটা হচ্ছে কি আমাকে ডিফাইন করা যে না আমি এইখানে জানি না বা আমি গাড়ি চালাতে পারি না, হালকা হালকা গাড়ি চালাতে পারি। এখন আমি যদি 50টা মানুষকে নিয়ে বাস চালানো শুরু করে দিই, এটা যেমন হচ্ছে প্র্যাকটিক্যাল সলিউশন হয় না, ঠিক সেরকমভাবে আমরা যেরকম যেই জিনিসটা জানি না সেই জিনিসের পিছনে ব্যাপক পরিমাণ রিসোর্স ইনভেস্ট করা, ধরে নেন টাকা ইনভেস্ট করা, সময় ইনভেস্ট করা, এটা কিন্তু হচ্ছে যে মানে ভালো লাভজনক কিছু হয় না। সো প্রথম স্টেপ গেল হচ্ছে আপনি আগে ডিফাইন করেন। তারপর সেকেন্ড জিনিসটা হচ্ছে কি এখানে আপনি হচ্ছে আস্তে আস্তে এটা কী করেন যে এক্সপান্ড করার চেষ্টা করেন। এক্সপান্ড কী করা যেতে পারে, যেমন হচ্ছে আপনি এক্সপান্ড করার আগে আমি আমি বলবো যে আগে স্টে করেন। 2 নম্বর জিনিসটা যেটা হতে পারে যেটা হচ্ছে যে আগে আপনি ডিফাইন করলেন এবং চেষ্টা করলেন যে ওই জায়গার মধ্যেই থাকতে এবং এমনভাবে সুযোগগুলোকে ক্যাপচার করতে যে যদি আপনার ওই সার্কেলের মধ্যেই আসে তখনই হচ্ছে আপনি অ্যাক্ট করবেন, না হলে করবেন না। মানে বিশেষ করে ব্যাপক পরিমাণে রিসোর্স ইনভেস্ট করার আগে, ইনভেস্ট ইন আ সেন্স যে টাইম অথবা ইফোর্ট, এই জিনিসগুলো যেগুলো আসলে হচ্ছে যে আপনার জীবনে খুব লিমিটেড, সেগুলোকে আপনি অ্যাপ্লাই করার আগে হচ্ছে যে ওই সার্কেলের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যে আপনি হচ্ছেন আপনি ইঞ্জিনিয়ারিং পারেন, আপনি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার এটা চিন্তা করেন যে আমি এই সেক্টরের মধ্যে বা এই ডোমেইনের মধ্যে আসলে আমি হচ্ছে যে অ্যাক্ট করব, না হলে জাম্প ইন করবো না সাথে সাথে। কিন্তু ধীরে ধীরে আপনি হচ্ছে যে জিনিসটা করবেন যে একটা দিকে এক্সপার্টিস তো আপনার হচ্ছে যে অলরেডি আছে, এখন আপনি কী করবেন আরও হচ্ছে যে এর আশেপাশে যতগুলো হচ্ছে যে সাপ্লাই চেনে যতগুলো স্টেক হোল্ডার আছে, যতগুলো সেক্টর আছে, ওইদিকে আস্তে আস্তে আপনি কী করলেন ইনক্রিজ করতে থাকলেন আপনার এক্সপার্টিস। তাহলে কী হবে যে আপনার সার্কেলটা আস্তে আস্তে বড় হতে থাকবে। এবং দেখা যায় যদি আপনি হচ্ছে যে একটা যদি সহজভাবে বলি, আপনাকে যদি আমি প্রতিদিন একটা করে ইট দেই, বলি যে আপনি খালি জাস্ট একটা করে ইট রাখবেন ওই জায়গার মধ্যে, মানে একটা নির্দিষ্ট জায়গায়, 1 বছর পরে দেখবেন 365টা ইট হয়ে গেছে, 10 বছর পরে 3500 ইট হয়ে গেছে। সো এভাবেই কিন্তু কি হয় যে মানে জিনিসটা অ্যাকুমুলেট হয়। আমরা এখন দেখা যায় যে একটা ইনস্ট্যান্টেনিয়াস গ্র্যাটিফিকেশনের দিকে এসে আমরা অনেক সময় ভুলে যাই যে কত পরিমাণ মানে সময় লাগতো আগেরকার দিনে, কত পরিমাণ এফোর্ট দিয়ে একটা মানুষ স্কিলগুলো ডেভেলপ করতো। এখন দেখা যায় যে আমরা এগুলোকে মূল্যায়ন করি না, কারণ আমাদের মনে হয় যে এভরিথিং ইজ ইনস্ট্যান্ট, এত সময় দেওয়ার মতো কিছু নেই। আসলে রিয়েল স্কিল নিডস ডেডিকেশন, এফোর্ট অ্যান্ড টাইম। সো ওই জিনিসটা ছাড়া আসলে শর্টকাট করে রিয়েল স্কিল ডেভেলপ করা যায় না, হলেও এই জিনিসটা খুব শ্যালো থাকে। সো আমার ফাইনাল টেকওয়ে হবে হচ্ছে যে আগে আপনার সার্কেল অফ কম্পিটেন্সটাকে আপনি ডিফাইন করেন, কোন জিনিসটা আপনি পারেন ভার্সেস কোন জিনিসটা পারেন না। যে জিনিসটা পারেন না সেই জিনিসটার মধ্যে জাম্প ইন না করাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু হ্যাঁ, অলওয়েজ চেষ্টা করবেন আপনার সার্কেলটাকে বড় করার আস্তে আস্তে। কীভাবে? ওই যে আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরের সাথে যে ছোটো ছোটো আরও আলাদা আলাদা ডোমেইন আপনি এক্সপান্ড করতে পারেন, করে আস্তে 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 ইনক্রিজ করতে করতে এমন দেখা যাবে যে অনেক সময় সার্কেলটা অনেক বড় হয়ে যায়। এবং এই সার্কেল অফ কম্পিটেন্স থিওরিটা না জানার কারণেই আমি আমার লাইফে অনেক বড় দেখা যায় যে অনেক সময় অনেক বড় রকমের হচ্ছে যে ব্লান্ডার করেছি। ইনফ্যাক্ট এখনও করি, অনেক সময় দেখা যায় যে সবসময় মনে থাকে না। সো এইটা মানে রিইটারেট করা অলওয়েজ যে না ঠিক আছে আমি এটা করতে পারি না, আমি আবার ট্রাই করব। ইনশাল্লাহ একদিন না একদিন আমাদের মধ্যে এই জিনিসগুলো আমাদের সেকেন্ড নেচার হয়ে যাবে। সো আমি আবার হাজির হব ইনশাআল্লাহ অন্য একটা মেন্টাল মডেলের টপিক নিয়ে। টিল দেন হ্যাভ আ গ্রেট টাইম। আপনাদের মধ্যে যদি মনে হয় যে কারো এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হতে পারে, আপনারা প্লিজ হচ্ছে এটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাকে জানাবেন যে আপনাদের এই কন্টেন্টগুলো কেমন লাগছে, কিভাবে আসলে ইমপ্রুভ করা যায়। আমি ট্রাই করব।